দর্শক আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত সংবাদের সঙ্গে রয়েছে আমি রুবাত হাসান। আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম। চট্টগ্রাম কর্ণফুলী ইপিজেডে আগুন নিয়ন্ত্রণে আনলো ফায়ার সার্ভিসের ৮ ইউনিট। অপরিবর্তিত ফেনীর বন্যা পরিস্থিতি, পানিবন্দী মানুষের ভিড় বাড়ছে আশ্রয় কেন্দ্রে। নির্বাচনের আগেই জুলাই সনদ ঘোষণার দাবি এনসিপির, যশোরে পদযাত্রা ও মতবিনিময়। চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেডে আজ আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট তা নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস জানিয়েছে বেলা ৩টার দিকে জান্ট অ্যাক্সেসরিজ নামের একটি ফ্যাক্টরিতে আগুন লাগার খবর আসে। ইপিজেড ফায়ার সার্ভিস স্টেশনের ২টি ইউনিট সহ কর্ণফুলী ও আগ্রাবাদ স্টেশন থেকে মোট ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ১.৫ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছুই জানাতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মীরা। ফেনীর বন্যা পরিস্থিতি প্রায় অপরিবর্তিত অবস্থায় রয়েছে। মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বেড়িবাঁধের ২২টি স্থানে ভেঙে পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া ও সদর উপজেলার শতাধিক গ্রাম এখনও পানিতে তলিয়ে রয়েছে। এতে লাখো মানুষ পানিবন্দী অবস্থায় আছেন। বন্ধ হয়ে গেছে ফেনী পরশুরাম আঞ্চলিক মহাসড়কের যোগাযোগ। অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে গেছে। ৪৯টি আশ্রয় কেন্দ্রে ৭,০০০-এর বেশি মানুষ এরই মধ্যে আশ্রয় নিয়েছেন। দুর্গতদের জন্য দ্রুত ত্রাণ কার্যক্রম চালাতে বরাদ্দ দেওয়া হয়েছে ১৭.৫ লাখ টাকা। টানা বৃষ্টিতে নোয়াখালী শহরের মাইজদি এবং চৌমুহনীর বিভিন্ন পাড়া মহল্লার বাসাবাড়িতেও পানি উঠেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন এলাকার পানিবন্দী মানুষ। কবিরহাট, কোম্পানিগঞ্জ ও সুবর্ণচর উপজেলার অন্তত ৩০০ পরিবারের সদস্য বিভিন্ন আশ্রয় কেন্দ্রে উঠেছেন। দর্শক, ফেনীর বন্যা ও জলাবদ্ধতার কারণে দুর্ভোগে পড়া মানুষের খবর জানাতে আমার সঙ্গে এই মুহূর্তে যোগ দিয়েছেন সহকর্মী আবদুল্লাহ আল মামুন। মামুন, একটু জানাবেন যে বন্যা পরিস্থিতির কোনো অগ্রগতি দেখছেন কিনা, আর আবহাওয়া পরিস্থিতি কেমন, আর দুর্গতদের পাশে প্রশাসনের সাড়া কেমন দেখছেন? রুবাইয়াত, বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি আশা করা যাচ্ছে। যে গতকাল রাত থেকে বৃষ্টি কমে গেছে, আজকে সারাদিন কিন্তু রোদ ছিল, যার ফলে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। বিশেষ করে ফুলগাজী এবং পরশুরামে কিছুটা উন্নতি হয়েছে। অপরদিকে এই বন্যার পানিগুলো ছাগলনাইয়া, ফেনী সদর এবং দাগনভূঞার কিছু অংশে তারা প্লাবিত হয়েছে। ইতিমধ্যে নতুন করে 10টি গ্রাম প্লাবিত হয়েছে। আর ফুলগাজী এবং পরশুরামের যে সড়কটি এখনও সেটি পানি নিচে তলিয়ে আছে। ছাগলনাইয়া এবং ফেনীর যে সড়ক সেটি কিছুটা পানি কমে যাওয়ার ফলে কিছু কিছু যানবাহন সেই রাস্তা দিয়ে চলাচল করছে। তো আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সাথে। পানি উন্নয়ন বোর্ড বলছে যে পানি নেমে যাওয়ার সাথে সাথে তারা যে ভাঙন স্থানগুলো আছে এগুলো তারা মেরামত করবে। কথা বলেছিলাম জেলা প্রশাসকের সাথে। জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন যে ফেনীর যে আশ্রয় কেন্দ্রগুলো এগুলোতে ৯,০০০-এর মতো মানুষ আশ্রয় গ্রহণ করেছে। এছাড়া লক্ষাধিক মানুষ কিন্তু পানিবন্দী হয়ে পড়েছে। তো এই অবস্থায় আসলে স্বাভাবিক জীবনযাত্রা ফিরে আসতে মানুষ যে দুর্ভোগ পোয়াচ্ছে, আমরা কালকে ঘুরে যে দুটো জিনিস দেখেছি। একটা হলো একটা ব্যক্তিকে সে মাছ ধরতে গিয়ে সে নিহত হয়েছে, মারা গেছে। আরেকজনকে দেখেছি যে সে বন্যার ভিতর মারা যাওয়ার ফলে তাকে আসলে মাটি দেওয়ার মতো জায়গা খুঁজে পাওয়া যাচ্ছিল না, ট্রাকে করে তার লাশটা নিয়ে যাওয়া হচ্ছিল। আসলে দুর্ভোগের যে চিত্র এটি অত্যন্ত ভয়ানক এবং ভয়াবহ। মানুষের যে জীবনযাত্রা অনেকটা বিপন্ন হয়ে পড়েছে বলা যায়। তো বন্যা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে এটাই আমরা প্রত্যাশা করছি। এবং রোদ ওঠার ফলে, বৃষ্টি কমে যাওয়ার ফলে মানুষের ভিতর একটা আশার সঞ্চার হয়েছে যে আবার আমরা এই অঞ্চলের মানুষ তারা স্বাভাবিক অবস্থায় আস্তে আস্তে ফিরে আসবে এবং বন্যা থেকে তারা আস্তে আস্তে নিস্তার পাবে। এই ছিল আমার কাছে ফেনীর বন্যা পরিস্থিতির সর্বশেষ। ফেনী থেকে যোগ দিয়েছিলেন আবদুল্লাহ আল মামুন এই সহকর্মী। যশোরে জুলাই আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা। শুক্রবার এনসিপির পদযাত্রার ১১তম দিনে যশোরের একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় অংশ নেওয়া আহতদের অভিযোগ, জুলাই আন্দোলনের ১ বছর পরও ঘোষণাপত্র হয়নি। আহতদের স্বীকৃতি, পূর্ণাঙ্গ চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা এখন পর্যন্ত নেওয়া হয়নি। তারা বলেন, নতুন রাষ্ট্র গঠনের স্বপ্ন থাকলেও দলের শীর্ষ নেতারা দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন। এ সময় তারা ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগেই জুলাই সনদ ঘোষণার দাবি জানান আহতরা। এ সময় এনসিপি নেতারা নতুন বাংলাদেশ গড়ার আন্দোলন জোরদার করার আহ্বান জানিয়েছেন। আমাদের
হটস্পট বরগুনায় ডেঙ্গুতে নতুন করে আরও 68 জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 3783 জনে। এছাড়াও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন 33 জন। বরগুনার জেনারেল হাসপাতালের চিকিৎসক তাজকিয়া সিদ্দিকী জানিয়েছেন, বরগুনার দিন দিন বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা, আর কিছুতেই ডেঙ্গু সেখানে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বলেও জানিয়েছেন তিনি। এই অবস্থায় চিকিৎসা সেবা দিতে বেগ পেতে হচ্ছে চিকিৎসকদের। এরকম পরিস্থিতি চলতে থাকলে সব কিছুই নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়দের সচেতন হওয়ার পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতার ওপর গুরুত্ব দেন তিনি। নতুন আক্রান্তদের মধ্যে বরগুনা সদর উপজেলায় 45 জন, পাথরঘাটা উপজেলায় 13 জন, তালতলী উপজেলায় 6 জন এবং বামনা উপজেলায় 4 জন আক্রান্ত হয়েছেন। আর জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন 170 জন। এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন 113 জন রোগী। শেরপুর নালিতাবাড়ির রামচন্দ্রকুড়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ 10 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার ভোর 5:30টায় এই ঘটনা ঘটেছে। আর ময়মনসিংহ ব্যাটালিয়ন 39 বিজিবি রামচন্দ্রকুড়া বিওপির অধীনস্থ পানিহাটা সীমান্ত এলাকা দিয়ে পুশিন কার্যক্রম চালায় বিএসএফের বাবুরামবিল ক্যাম্পের সদস্যরা। আটককৃতদের মধ্যে পুরুষ রয়েছে এবং নারী সদস্যও রয়েছে। পুরুষদের মধ্যে 2 জন প্রাপ্তবয়স্ক, 1 জন কিশোর এবং 1 জন শিশু রয়েছেন। আর নারীদের মধ্যে 4 জন প্রাপ্তবয়স্ক এবং 2 জন কিশোরী রয়েছেন। তাদেরকে যাচাই বাছাই শেষে নালিতাবাড়ি থানায় হস্তান্তর করা হয়েছে। বৃষ্টি ও বন্যার অজুহাতে সব ধরনের সবজি ও কাঁচা পণ্যের দাম বেড়েছে। কাঁচা মরিচ 7 টাকা থেকে লাফ দিয়ে প্রতি কেজি 400 টাকায় বিক্রি হচ্ছে। কোনো কারণ ছাড়াই বেড়েছে চালের দাম। এগুলো বললাম না, সারা জীবন দেখালেন, কিচ্ছু পায় নাই জনগণ। পাইছে কিছু না, এই দেখানোর চেয়ে না দেখাই ভালো, ঠিক না? মানুষের কত এই মিডিয়ার সামনে কথা বলবে, যারা মিডিয়াতে না বিরক্ত না, মিডিয়ারা তো অনেক কষ্ট করতেছে এই দেশের জন্য কিছু দেওয়ার জন্য, কিন্তু মিডিয়ারা তো পারতেছে না। পারতেছে কারা এগুলা করতেছে? যারা করতেছে তাদেরকে কেউ ধরতে পারতেছে না, পারে না। তো তাই আপনারা আর এত কষ্ট করিয়েন না এই দেশের জন্য। এই দেশের মানুষ কিছু পাবে না, কিচ্ছু পাবে না। যদি পাত দিলে এত কষ্ট করতো না বাংলাদেশের মানুষ। 18 কোটি 40-50 টাকায় কোনো বাজার নাই, কষ্ট লাগে। সব ধরনের চালে বস্তা প্রতি বেড়েছে 100 থেকে 150 টাকা করে। মিনিকেট 76 টাকা থেকে এখন 82-84 টাকা, নাজের শাইল 90 থেকে 92 টাকা ও মোটা চাল 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। রাজধানীর কারণ বাজারে চালের আড়ত ঘুরে দেখা যায় বাজারে পর্যাপ্ত সরবরাহ রয়েছে। ব্যবসায়ীরাও বলেন কিছু অসাধু মিলাররা চালের দাম বাড়িয়েছে। প্রতি সপ্তাহে দাম বাড়ে। ঈদের আগে যে চালের দাম আসছিল আপনার মিনিকেট আসছিল 3500-3450, এটা বর্তমানে চলতে 4000 টাকা। সরকার অবশ্যই এটা খতিয়ে দেখে একটা ব্যবস্থা নেওয়া দরকার মনে করি। কারণ যেহেতু চাল খেতে হবে, না খেতে উপায় নাই, এখন জুলুম হলে তো কিছু করার থাকে না। বৃষ্টি ও বন্যার খবর শুনলেই রাজধানীর কাঁচা বাজারগুলোতে বেড়ে যায় সবজিসহ নিত্যপণ্যের দাম। 2 সপ্তাহ আগেও কাঁচামরিচের দাম ছিল 60 টাকা কেজি। শুক্রবার হাতিরপুল বাজারে গিয়ে দেখা যায় 400 টাকা কেজিতে বিক্রি হচ্ছে কাঁচামরিচ। সবজির মধ্যে বেগুনের দাম সবচেয়ে বেশি। প্রকারভেদে 100 থেকে 140 টাকায় বেগুন বিক্রি হচ্ছে। শসা, করলা 100 টাকা, কাকরোল, কচুমুখী, ধুন্দুল, চিচিঙ্গা 80 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। 3 কেজি এমন দাম, প্রচুর দাম। আমরা 1 কেজি বেশি 400 টাকা কেজি, আমাদের 340 টাকা কেজি কি না কাঁচামরিচ। সীমিত আয়ের লোক, তাদের পক্ষেই কষ্টকর হয়ে যায়, কারণ বাজেট তো সীমিত। মাছের দাম কিছুটা বাড়তি, তবে স্থিতিশীল রয়েছে গরু ও খাসির মাংসের দাম। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চুয়েট ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকলেও গত মধ্যরাতে বিক্ষোভ হয়েছে ওই ক্যাম্পাসে।
ছাত্রদলের কমিটি প্রকাশের গুঞ্জনে রাত 12টায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর থেকে মিছিল বের করেন শিক্ষার্থীরা। বৃষ্টির বাধা উপেক্ষা করেই বিক্ষোভ করেছেন এই শিক্ষার্থীরা। বিভিন্ন হল প্রদক্ষিণ শেষে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে শেষ করে এই মিছিল। আর বিক্ষোভকারীরা জানিয়েছেন, চুয়েট ক্যাম্পাসে যেহেতু ছাত্র রাজনীতি নিষিদ্ধ, তাই কোনো রাজনৈতিক কর্মকাণ্ড সাধারণ শিক্ষার্থীরা মেনে নেবেন না। এ বিষয়ে ছাত্রদলের এক নেতা জানান, চুয়েটে যে কমিটি ছিল তা প্রত্যাহার করা হয়েছে। বন্দরনগরী চট্টগ্রামের পতেঙ্গা এলাকা থেকে 10,000 পিস ইয়াবা ও দেশি অস্ত্রসহ 4 জন মাদক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড। দুপুরে কোস্টগার্ড সদর দফতর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুনুর রশিদ জানিয়েছেন, গোপন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় কোস্টগার্ড চট্টগ্রামের পতেঙ্গার চরপাড়া ঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন 4 জন ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হয়। পরবর্তীতে তাদের তল্লাশি করে 10,000 পিস ইয়াবা এবং 4টি দেশীয় অস্ত্রসহ তাদের আটক করা হয়েছে। জব্দকৃত আলামত এবং আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে। টানা 3 দিনের মুষলধারার বৃষ্টিতে সাতক্ষীরা পৌরসভার অধিকাংশ ওয়ার্ড জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বসতবাড়ি, রান্নাঘর এবং গোয়ালঘরেও পানি উঠেছে। ডুবে গেছে টিউবওয়েল। সুপেয় পানির সংকটের পাশাপাশি ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থাপনা। ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকায় সাতক্ষীরা পৌরসভায় বৃষ্টি হলেই পানি জমে যায়। তাই ভেলায় চড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হয় 7 ও 9 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের। অন্য ওয়ার্ডগুলোর অবস্থাও প্রায় একই রকম। আমাদের প্রতি বছর এইভাবে তলায় যায়, প্রতি বছর ভেলায় চলাচল করতে হয়। ঘরে সাপ ব্যাঙ উঠতেছে, স্কুলে আসবে তা আসতে পারে না পানি থেকে। ভ্যান নিয়ে যেতে পারে না, রাস্তার ভিতরে অনেক বড় বড় গর্ত হয়ে গেছে, ভ্যানটা ওই জায়গায় আটকায় যায়। মাজার সমান পানি, বাচ্চা কাচ্চা নিয়ে বেরোনোর কোনো জায়গা নেই, ডাক্তার নেই, ওষুধ নেই। পানিটা যাওয়ার কখনো কোনো লাইন নাই, এর ব্যবস্থা নাই। প্রতি বছর বর্ষার শুরুতে জলাবদ্ধতা দেখা দেয় প্রথম শ্রেণীর এই পৌর এলাকায়। অপরিকল্পিত মাছের ঘের, কালভার্ট ও সুইচ গেটের মুখ বন্ধ হয়ে যাওয়া এবং খাল ও নদী যথাযথভাবে খনন না করায় পানি জমে থাকছে বলে জানান স্থানীয়রা। এই যে পিছনে এগুলো ঘেরবেড়ি করে আমাদের এখানে সব পানিটি বন্ধ হয়ে গেছে। এখন এই যে আমাদের কোনো রান্নাবান্নার কোনো পরিবেশ নেই। এই যে ড্রেনটা দেখেন, এই ড্রেনের ব্যবস্থা নেই। তারপর ব্যক্তিগত উদ্যোগে আমরা ইট ফেলাইছি, মানে যতটুকু পেরেছি। প্রথম শ্রেণীর পৌরসভা হলেও অনেক সুবিধা থেকে আমরা বঞ্চিত। সামান্য বৃষ্টি হলেও রাস্তা ডুবে যায়। এত আমরা 3 নম্বর ওয়ার্ড এই পৌরসভায় বাস করি, গ্রামের স্থিতি অসুবিধে। সংকট নিরসনের চেষ্টার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। গত অর্থ বছরে উপজেলা পরিষদের যে ফান্ডিংগুলো ছিল, এগুলোর মধ্যে প্রায় 50 কিলোমিটার মতো আমরা সেচ নালা এবং খাল আমরা সংস্কার করেছি। এখন নদী খনন কাজ কিছুটা চলমান আছে। তা সত্ত্বেও আমরা আমাদের এখানে 3টে গুরুত্বপূর্ণ গেট, নেহালপুর গেট খুলে দিয়েছি। পৌরসভার জলাবদ্ধতা নিরসনে দ্রুত উদ্যোগ নেয়ার দাবি স্থানীয়দের। দীপ্ত, বার্তা কক্ষ। নারায়ণগঞ্জের প্রভাবশালী ওসমান পরিবারের সম্পত্তিও গোপনে বিক্রি হচ্ছে। অনেক কম টাকায় বিক্রি হচ্ছে এসব সম্পদ। বিশ্লেষকরা বলছেন, অর্থ পাচারকারীদের বিরুদ্ধে এখনই সিআইডি ও দুদকের তড়িৎ ব্যবস্থা নেওয়া উচিত। ওসমান পরিবারের সম্পদগুলো প্রশাসনের আওতায় নেওয়ার দাবি সচেতন মহলের। আওয়ামী লীগ নেতাদের সম্পদ বিক্রি নিয়ে 3 পর্বের প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। নারায়ণগঞ্জের ওসমান পরিবার একদিকে সমৃদ্ধ রাজনৈতিক ইতিহাস, ঐতিহ্য ও আভিজাত্যের গল্প, অন্যদিকে প্রভাব, প্রতিপত্তি, সন্ত্রাস, পেশিশক্তি ও গডফাদার তকমার সঙ্গে বিপুল সম্পদ গড়ার বিতর্ক। গত 5 আগস্ট ক্ষমতার পালাবদলের পর ওই পরিবারটির দর্প প্রায় চূর্ণ। পরিবারের সদস্য সাবেক এমপি শামীম ওসমান, সেলিম ওসমান ও প্রয়াত নাসিম ওসমানের পরিবারের সদস্যরা লাপাত্তা। নারায়ণগঞ্জের উত্তর চাষাড়া রামবাবুর পুকুর পাড়ে অবস্থিত ওসমান পরিবারের 3টি বাড়ি বিক্রি হয়েছে। 2টি বাড়ি 5 আগস্টের আগে, অপরটি পরে বিক্রির তথ্য জানা গেছে। চাষাড়ায় সেলিম ওসমানের 3তলা বাড়িতে 5 আগস্ট হামলা চালায় বিক্ষুব্ধ ছাত্র জনতা। নীল রঙের কাছে ঘেরা এই বাড়িতে জনরোষের চিহ্ন এখনো স্পষ্ট। একই এলাকায় আরও 2টি আলিশান 5তলা বাড়িও একই ব্যক্তির কাছে বিক্রি করেছেন সাবেক এই সংসদ সদস্য। 2টি বাড়িতে এখন ভাড়াটিয়ারা বসবাস করছেন। বাড়ির সামনে ক্রয়সূত্রে এই বাড়ির মালিক ফকির অ্যাপারেলস লিমিটেড লেখা সাইনবোর্ড সাঁটানো পাওয়া যায়। এই বাড়ির মালিক ছিল সেলিম ওসমানের মেয়ে, তারপরে
ফকিরের কাছে বিক্রি করে। 18 কোটি টাকা। এতদিন যাবৎ জানতাম এই বিল্ডিং তিনোটায় সেলিম ওসমান সাহেবের, এখন এটা ফকির সাহেবই দেখভাল করতেছে। অনেকেই বলছেন বেশি টাকার সম্পদ অল্প টাকায় বিক্রি হচ্ছে, যা সম্পূর্ণ বেআইনি। এই ওসমান পরিবার যার সম্পদ আছে সবে বেআইনি এবং আয় বহির্ভূত, এবং জনগণের সম্পদ এই 16 বছরের সেলিম ওসমান শামীম ওসমান তারা লুটপাট করছে। বর্তমানে সেলিম ওসমানের হাত থেকে তার সম্পদ রক্ষা করার জন্য কৌশল হিসাবে ফকির মনিরুজ্জামানকে লিখে দিয়েছে। ভবিষ্যতে আবার কোনো তাদের সময় সুযোগ তারা এরা ফেরত নেবে। অর্থ পাচারকারীদের বিরুদ্ধে এখনই সিআইডি এবং দুদকের তড়িৎ ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেন বিশ্লেষকরা। দেশ থেকে যে অর্থ পাচার হয়েছে সেই অর্থ পাচারটা বিভিন্ন ফর্মে হয়েছে এবং সেটার মধ্যে রিয়েল এস্টেট এবং বিভিন্ন কোম্পানি প্রতিষ্ঠা এগুলোও আছে, আবার সুইস ব্যাংকের অ্যাকাউন্টেও রেখে দিয়েছে সেফ কিপিং হিসাবে, সেটাও আছে। তো আমার মনে হয় যে কম্প্রিহেন্সিভলি এটা দেখা দরকার। এই পাচারের বিষয়গুলো হয়তো পড়বে, একদিকে ধরেন সিআইডির এখতিয়ারে পড়বে আর একদিকে দুদকের এখতিয়ারে পড়বে, তো তাদের এই বিষয়ে দ্রুতই পদক্ষেপ নেওয়া দরকার। ওসমান পরিবারের সম্পদগুলো প্রশাসনের আওতায় নেয়ার দাবি তুলেছে সচেতন মহল। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক সংবাদ। গাজায় বৃহস্পতিবার ভোরে চালানো ইসরায়েলি হামলায় আরও অন্তত 82 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। যুদ্ধবিরতির আলোচনা এবং রাফাতে ফিলিস্তিনিদের জোরপূর্বক হস্তান্তরের পরিকল্পনা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগের মধ্যেই এ হত্যাযজ্ঞ চালিয়েছে ইসরায়েলি দখলদার বাহিনী। নিহতদের মধ্যে 15 জন একসঙ্গে প্রাণ হারার মধ্যে গাজার দেইর আল বালা শহরে শিশু খাদ্য সংগ্রহের লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায়। এদের মধ্যে 9 জন শিশু এবং 4 জন নারী। জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে। সংস্থাটি বলছে, গাজায় মাসের পর মাস প্রয়োজনীয় সাহায্য না পৌঁছানোর ফলে লাখো শিশু অনাহারে দিন কাটাচ্ছে এবং দুর্ভিক্ষের আশঙ্কা ক্রমেই বাড়ছে। হামাস এক বিবৃতিতে এই হামলাকে গাজায় গণহত্যার ধারাবাহিক অংশ বলে উল্লেখ করেছে। দর্শক, এই খবরের সঙ্গে শেষ করছে এখনকার দীপ্ত সংবাদ। শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম জানাবো আরেকবার। চট্টগ্রাম কর্ণফুলী ইপিজেডে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। অপরিবর্তিত ফেনীর বন্যা পরিস্থিতি, পানিবন্দী মানুষের ভিড় বাড়ছে আশ্রয় কেন্দ্রে। নির্বাচনের আগেই জুলাই সনদ ঘোষণার দাবি এনসিপির, যশোরে পদযাত্রা ও মতবিনিময় সভা। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরের আয়োজন সন্ধ্যা 6টা 40 মিনিটে। দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।